বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আবার তোমাদের সাথে আজকে সেই বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয় নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছো। আমরা ইতিমধ্যে জানি যে বা তোমরাও জানো বা তোমরাও অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছো অ্যাসাইনমেন্ট নিয়ে। তারপরে আমাদের যেহেতু ক্লাস না করলে আমরা অ্যাসাইনমেন্টটা ভালোভাবে করতে পারবো না, সুতরাং আমাদের সবাই কী করতে হবে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং দেখতে হবে। আশা করি এই দুপুরে তোমরা খাওয়া দাওয়া পর বিশ্রাম আসো, এই সুযোগে তোমরা সবাই ক্লাসটা দেখে নাও। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা আমরা কিছুক্ষণের মধ্যে ঘোষণা করব। আশা করি সবাই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছ। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ক্লাস শুরু করছি। সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল ফারুক স্যার। আমার পরিচয় তোমরা জানো, তারপরে আমাদের সিস্টেম ওয়াইজ আমাদের দিতে হচ্ছে। আমি তোমাদেরকে দিচ্ছি। আজকে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী অধ্যায় 12। অধ্যায় 12 তোমরা সবাই জানো, যেহেতু বছরের শেষের দিকে আমরা মোটামুটি জানি যে অধ্যায় 12তে কি আছে, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, সম্পদ কি, যেটা আমাদের কাজে লাগে, যেটাকে আমরা কাজে লাগাতে পারি, সেটাই আমাদের সম্পদ। আর প্রকৃতি থেকে যেটা পাই সেটা হলো কি, প্রাকৃতিক সম্পদ। কিন্তু আজকে আমরা প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না। আমাদের এই প্রাকৃতিক সম্পদের ভূমিকাটা কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা পার্ট 2 আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। আর্থসামাজিক বলতে আমরা কি বুঝি সেটা একটা জানার বিষয়। অর্থাৎ সমাজের সর্বক্ষেত্রে বা সমাজের সব দিকে প্রত্যেক মানুষের বা নাগরিক হিসাবে বা একজন নাগরিক হিসাবে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রেই একজন মানুষ যা যা রাখবে সেটাই কি তার আর্থসামাজিক ভূমিকা। অর্থাৎ সমাজের প্রত্যেক ক্ষেত্রে যে ভূমিকা রাখবে প্রাকৃতিক সম্পদ, সেটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো কয়েকটি চিত্র দেখবো আমরা এখানে। দেখো আমরা 4টা ছবি দেখতে পাচ্ছি এখানে, 4টা দৃশ্য। একজন কৃষক ধান হাতে, একজন ব্যবসায়ী সে তার উৎপাদিত পণ্য বা মাঠ পর্যায়ে উৎপাদিত পণ্য নিয়ে ব্যবসা করছে, একজন প্রকৌশলী তার অফিসে কাজ করছে, এবং ডাক্তার মাঠ পর্যায়ে কাজ করতে যাচ্ছে বা কাজ করে আসতেছে, তার একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই যে কাজগুলা করতেছে প্রত্যেকে কিন্তু কি করছে, আমাদের সম্পদকে কাজে লাগিয়েই কাজ করতেছে। এই যে উপরের ছবি দিয়ে কোন কোন পেশা বোঝাচ্ছে, ইতিমধ্যে আমি তোমাদেরকে আমার পিকচার বা আমাদের ছবি বা আমাদের দৃশ্যের কে কোন পেশায় আছে, এটা কি কৃষিকাজের সাথে জড়িত, উনি ব্যবসায়ীর সাথে জড়িত, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং ডাক্তার। সুতরাং আমরা বুঝতে পারলাম কৃষি, ব্যবসা, প্রকৌশল ও চিকিৎসা। সুতরাং আমরা সেক্টরগুলো পেয়ে গেছি যে কে কোন সেক্টরে বা কোন দপ্তর বা কোন ডিপার্টমেন্টে বা কোন জায়গায় কাজ করে। এই যে কোন বিষয়গুলো কেন্দ্র করে মানুষের পেশা ভিন্ন ভিন্ন হয়, সেটা আমাদের একটা জানার বিষয় যে কে কোন পেশায় যাবে বা কোন পেশায়। বুক উৎপাদন, আমাদের মনে রাখতে হবে যে বুক এবং উৎপাদনকে কেন্দ্র করে উৎপাদন। ফর এক্সাম্পল, আমি যে কথাটা তোমাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করবো, কুমিল্লার একজন মানুষ আর এই পাহাড়ের একজন মানুষ যেটা খাগড়াছড়িতে যে বাস করে, তার পেশা সাধারণত সমভূমিতে এক হওয়ার কথা নয়। কারণ ওইখানে সমভূমিতে যে যা উৎপাদন হয় এখানে তার উৎপাদন হয় না। এখানে হয় জুম চাষ, ওইখানে হবে ধান চাষ। সুতরাং এই যে তাদের উৎপাদনের উপর কি করে ভিত্তি করে তাদের জীবনযাপন গড়ে ওঠে বা সম্পদের উপর ভিত্তি করে মানুষের পেশা গড়ে ওঠে। যে উৎপাদন, বন্টন এবং ভোগকে কেন্দ্র করেই মানুষের জীবনযাত্রা বা সামাজিক জীবন গড়ে ওঠে। হয়তো তোমরা বুঝতে পারছো যে আমরা কি করে আমাদের পেশা বা পেশাগুলা গড়ে ওঠে। আমার বিশ্বাস তোমাদের বুঝতে কারো অসুবিধা হয়নি বা হবে না। কারণ উৎপাদন, বন্টন এবং ভোগ, উৎপাদন যেখানে উৎপাদন যা হবে তার উপর ভিত্তি করে হবে, বন্টনটাও ঠিক মতো হইতে হবে, তারপরে কি আসবে, ভোগ আসবে। এই যে উৎপাদন, বন্টন ও ভোগকে কেন্দ্র করে মানুষের কোন অবস্থা গড়ে ওঠে, ওই যে উৎপাদন, বন্টন ও ভোগকে কেন্দ্র করে মানুষের পেশাগত জীবন গড়ে ওঠে, সেটা আমরা হয়তো জানতে পারবো। ওই যে আর্থ ও সামাজিক অবস্থা গড়ে ওঠে, আর্থ এবং সামাজিক অবস্থা গড়ে ওঠে। আমি আগেও বলছি যে ওই এলাকার সম্পদ, যে এলাকায় সম্পদ হচ্ছে বা যে এলাকায় উৎপাদন হচ্ছে, যে এলাকায় যে সম্পদ বেশি পাওয়া যাচ্ছে, তার উপর বন্টন করে কি হবে, আর্থসামাজিক ব্যবস্থাটা গড়ে ওঠে। এই যে তাহলে মানুষের আর্থ ও সামাজিক অগ্রগতির পেছনে কোন সম্পদটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এবার কি দেখবো, যে কোন সম্পদটা, আমি বলবো যে সম্পদটা কি করে মানুষের কাজে লাগে, যেখান থেকে মানুষ পাচ্ছে,
যে সমস্ত মানুষের বুক করতে পারে সেই মানুষকে কাজে লাগে। এই যে প্রাকৃতিক সম্পদ, আর সবচেয়ে বড় সম্পদ কি আমাদের প্রাকৃতিক সম্পদ। একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে দেশ যত বেশি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সেই দেশ তত বেশি উন্নত। আর দেশ উন্নত মানে কি, নাগরিক উন্নত। নাগরিক উন্নত হলে কি হয়, দেশ উন্নত হয়। নাগরিক উন্নত বলতে আমরা কি বুঝবো, জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান, একটা দেশের নাগরিকের জীবনযাত্রার মানের উপরে কি করে, তাদের ওই উন্নয়নটা ডিপেন্ড করে। আর আবার আমি একটা কথা বললাম যে যত বেশি থাকবে প্রাকৃতিক সম্পদের মালিক হবে যে দেশ, সেই দেশ তত নাগরিকদের মাথা পিছু আয়ও বাড়বে, ফলে তাদের উন্নয়ন বাড়বে, তাদের জীবনযাত্রার মানও উন্নত হবে। সুতরাং আজকের পরে আমরা কি পড়বো, আর্থ সামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। আর্থ সামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। দেখো আমরা কিন্তু আলোচনায় অনেকগুলো জিনিস নিয়ে আসছি অলরেডি, আমাদের আলোচনায় আছে কে কোন ভূমিকা রাখবে। সুতরাং আজকের পাঠ কি পড়বো আমরা, আর্থ সামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। শিখন ফল, আমরা এখান থেকে কি শিখবো এই পাঠটা শেষ করলে, পাঠ 2 অধ্যায় 12 পাঠ 2, এই পাঠ থেকে আমরা কি জানতে পারবো, কি বুঝতে পারবো, কি শিখতে পারবে তোমরা। দেখো মানুষের আর্থসামাজিক বর্ণনা করতে পারবো যে সামাজিক অবস্থাটা কি, আর্থসামাজিক অবস্থা কি, একদম মানুষের জীবনযাত্রা, জীবন যে প্রণালী সেটি কি তার আর্থসামাজিক অবস্থা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো, যে আমরা প্রাকৃতিক সম্পদটা ব্যবহার করে কতটা করতে পারি, আমাদের জীবনটা কেমন হচ্ছে সেটা আমরা জানতে পারবো বা বুঝতে পারবো। কিভাবে সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, দেখো আমরা একটা চিত্র দেখবো, এখানে ছবি দেখবো, দেখো এই তো বাস মানুষ কিভাবে তাদের আর্থসামাজিক ব্যবস্থাটা গড়ে তোলে। এই বেঁচে থাকার জন্য মানুষ নানা রকম কাজ করে, এসব মানুষের অর্থনৈতিক কাজ, এই অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করেই সমাজ ব্যবস্থাটা গড়ে ওঠে। এখানে একটা কথা আমাদের রয়ে গেছে যেটা আমরা বলি না, প্রাকৃতিক সম্পদ কোনগুলা, মাটি, পানি, বায়ু, খনিজ সম্পদ ইত্যাদি, তাই না? আমরা জানি আমাদের কি এই যে খনিজ সম্পদ আছে, যেমন নদী, পানি, পানি রেখে এই নদীর পানি ব্যবহার করে আমরা কি করতেছি, উন্নয়ন করাচ্ছি, ধান চাষ করা হচ্ছে, আবার এই নদীর পানিতে বাঁধ সৃষ্টি করে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। নদীর উপর কি করে অনেক মানুষ নির্ভর করে, কৃষি অর্থাৎ মৎস্যজীবী যারা, তারা কি করে এই নদীর উপরে নির্ভরশীল। ঠিক এইভাবে প্রত্যেকটা মাটির তো আমরা গুণাগুণ বলে শেষ করতেই পারবো না। আমাদের বাংলাদেশের মাটি কি সোনার চেয়েও খাঁটি, সুতরাং এই মাটিকে উৎপাদন করে আমরা সবকিছু পাচ্ছি। এইসব এই যে মাটি, পানি, বায়ু সবকিছু কি আমাদের প্রাকৃতিক গ্যাস, সবই কি আমাদের প্রাকৃতিক সম্পদ। এই দেখো কিভাবে মানুষের আর্থসামাজিক ব্যবস্থা গড়ে ওঠে। এই আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, প্রাচীনকালে মানুষ কি করতো, বনে জঙ্গলে ঘুরে তাদের আহার সংগ্রহ করতো, খাদ্য সংগ্রহ করতো। কালের বিবর্তনে ওই আহারকে কি করতো, আশেপাশে ফেলে রাখতো। সেটা কি হলো, আস্তে আস্তে তারা গাছপালা হইলো, সেখান থেকে গাছপালা করতে আস্তে আস্তে মানুষ আজকের এই পর্যায়ে আসছে। তার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে পাথরে ঠুকে কি করতো মানুষ, আগুন জ্বালাতো। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে কি করতেছে, মানুষ তাদের ভূমিকা রাখতেছে। অর্থাৎ আমরা যাই বলি না কেন, পাথর দেখো একটি প্রাকৃতিক সম্পদ, এটা ব্যবহার করতেছে। বন জঙ্গল থেকে খাদ্য সংগ্রহ করতে, এটাও একটা প্রাকৃতিক সম্পদ নিয়ে আসতেছে। ধান কাটতেছে, এটাও কি একটি প্রাকৃতিক সম্পদ। সুতরাং আমরা যা দেখতেছি এখানে, এমনি ছবিগুলো কিসের জন্য দেখানো হচ্ছে, প্রত্যেকটা উৎসই কি প্রকৃতি, প্রত্যেকটা উপাদানের উৎসই হইলো প্রকৃতি। আমরা এখানে প্রত্যেক কোথেকে পাচ্ছি, প্রকৃতি থেকে পাচ্ছি। সুতরাং প্রাকৃতিক সম্পদকে আমরা কি করতেছি, ভিন্নভাবে আমার প্রয়োজন মতো আমি ব্যবহার করে সম্পদে পরিণত করতেছি। প্রাকৃতিক সম্পদকে আমার নিজের মতো করে কাজ ব্যবহার করতেছি। এই দেখো প্রাচীনকালে মানুষ বন থেকে ফলমূল সংগ্রহ করতো এবং পশু শিকার করে মাংস খেত। এই যে মাংস খেত, ফলমূল সংগ্রহ করতে কোথেকে আসতো, এটাও একটি প্রাকৃতিক সম্পদ। সুতরাং এই প্রাকৃতিক সম্পদটা কি হচ্ছে, মানুষ সংগ্রহ করছে, সংগ্রহ করে পুড়ে বা যেভাবে বাঁচে সে খেয়ে নিয়েছে। সুতরাং ধীরে ধীরে মানুষ খাদ্য উৎপাদন করতেছে। কথা একটু আগে বললাম যে যে ফলমূল সংগ্রহ করে নিয়ে আসতো, সেটা কি করতো, বাড়ির পাশে ফেলে রাখতো, বাড়ির পাশে ফেলে রাখতো। এখানে আবার ফল আসতো, তখন মানুষ চিন্তা করলো কি, যে যেহেতু ফল এক জায়গায় রাখলেই হয়, বীজ হয়, তাহলে কাজ করে আমি একটা নির্দিষ্ট জায়গায় রাখি বা ফেলি বা বপন করি। সুতরাং সেইভাবে কি হলো, আজকে আধুনিক যে কৃষি ব্যবস্থা, এটা কিন্তু এইভাবে সৃষ্টি হয়েছে। আজকে আধুনিক কৃষি ব্যবস্থা, আর এটা মূল ভূমিকা রাখছিল কারা, আমাদের অন্য বিষয় আলোচনা যদি আসে তখন আমরা সেটা আলোচনা করব। সুতরাং আমরা কি দেখতেছি, প্রাকৃতিক সম্পদ মানুষ কাজে লাগাচ্ছে। আরেকটা দৃশ্য দেখি আমরা,
এইখানে কি করতেছে আমরা দেখি। এই দেখো প্রাকৃতিক সম্পদ আর্থসামাজিক ব্যবস্থা গড়ে ওঠে। ফর এক্সাম্পল, আজকে এই খাগড়াছড়িতে যদি আমাদের এই আশেপাশে যদি বড় বড় শিল্প কারখানা হয়, তাহলে কি হবে? আমাদের আর্থসামাজিক ব্যবস্থা কি হবে? উন্নত হবে। কারণ এখানে কি হবে? ভিন্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে ভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। ফলে এই যে সম্পদের যে ব্যবহারটা, সেটা যে এলাকায় যত বেশি ভালো হবে, ওই এলাকায় মানুষের জীবন ব্যবস্থা তত সুন্দর হবে। একটা ভিডিও দেখি আমরা, ছোট্ট একটা ভিডিও, সবাই লক্ষ্য করো, খুব ছোট্ট একটা ভিডিও আমরা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। লক্ষ্য করবে সবাই কি আছে এখানে, সবাই লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো কি এই ভিডিওতে কি দেখতে পাচ্ছি বা কি বুঝতে পারতেছি আমরা। প্রাকৃতিক সম্পদ কি কি আছে আমরা দেখবো। প্রাকৃতিক সম্পদগুলো আমাদের কি কি? আমাদের সম্পদগুলোকে আমরা এক কথায় শেষ। আমরা এই যে সূর্যের আলো আমরা কোনোভাবেই পেতে পারবো না। গাছ কোথা থেকে পাবো না আমরা। মাটি এটা কোথা থেকে পাওয়া সম্ভব না। সুতরাং আমরা যে সম্পদগুলো পাচ্ছি সবই কি প্রাকৃতিক সম্পদ, সেটা আমরা ভিন্ন উপায়ে বা ভিন্ন আঙ্গিকে ব্যবহার করতেছি। সুতরাং আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে প্রাকৃতিক সম্পদটা কি সেটাকে ভালো করে লক্ষ্য করবে, তবে তোমরা বুঝতে পারবে। এই যে বিদ্যুৎ প্রাকৃতিক সম্পদ দেখতে পেলাম আমরা। খনিজ পদার্থ উত্তোলন, আধুনিক কালে মানুষ কোন কোন খনিজ সম্পদ উত্তোলন করতে শিখেছে এটা আমরা ভালো করে জানি। তারপরে আমরা এখন দেখবো একটু, সবাই লক্ষ্য করো। দেখো এই যে প্রাকৃতিক সম্পদ, পাথর, স্বর্ণ, প্রাকৃতিক গ্যাস, বিভিন্ন উপাদান আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে সম্পদগুলা সবই কি আমাদের প্রাকৃতিক সম্পদ, আমরা প্রকৃতি থেকে পাচ্ছি। এই সম্পদগুলা কি করতেছে? উত্তোলন করতে শিখেছে। দেখি আমরা, আমি বললাম, তারপর আমরা এখন দেখো। এই দেখো কয়লা, পরে আছে কি লোহা, পরে আছে স্বর্ণ, রূপ, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জিনিসগুলো আমরা এখানে দেখতে পেলাম। দেখো সবচেয়ে মূল্যবান সম্পদগুলো সবই প্রকৃতি থেকে পাচ্ছি আমরা, গড গিফটেড। সুতরাং আমরা প্রকৃতি থেকে যা পাচ্ছি সেটাই আমাদের প্রাকৃতিক সম্পদ, সেটাকে আমরা ভিন্নভাবে ব্যবহার করতেছি, তাই না? যেমন এই কয়লা ইট পোড়াতে ব্যবহার হইতেছে, আবার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হচ্ছে। লোহা তো আমরা জানি লোহার ভিন্নমুখী ব্যবহার আছে, পাথরের ভিন্নমুখী ব্যবহার আছে। রূপ, গ্যাস, প্রাকৃতিক গ্যাস ভিন্নভাবে আমরা রান্না কাজে ব্যবহার করতেছি, শিল্প কারখানায় ব্যবহার করা হচ্ছে, তাই না? গ্যাস উৎপাদনে ব্যবহার হচ্ছে। সুতরাং এই যে প্রাকৃতিক সম্পদগুলো আমরা আছে, এগুলি কি আমরা যদি সঠিক এবং যথাযথ ব্যবহার করি, তাহলে কি আমাদের সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে এবং আরো রাখবে। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই যে প্রাকৃতিক সম্পদ কি এবং কিভাবে আমাদের সমাজে ভূমিকা রাখতেছে আমি আগে বললাম। দেখো কিভাবে ভূমিকা রাখবে। এই যে কয়লা যদি আমি ফেলে রেখে দিলে কোনো কাজে আসবে না। যদি আমি কাজে লাগাই, এই কয়লা আমি বিদ্যুৎ উৎপাদন করি, বিদ্যুৎ উৎপাদন হলে কি হবে? আমাদের মিল কারখানা বৃদ্ধি পাবে। মিল কারখানা বৃদ্ধি পেলে আমাকে কাজের সুযোগ হবে। কাজের সুযোগ হলে আমার কি হবে? আয় বাড়বে। আয় হলে আবার কি হবে? আমার ফ্যামিলি বা পরিবারের উন্নয়ন ঘটবে, মাথা পিছু আয় বাড়বে, আমার জীবনযাত্রার মান বাড়বে। পরিবারের আয় মানে কি? আস্তে আস্তে প্রত্যেক পরিবার হতে কি বাড়ি থেকে সমাজ থেকে দেশে আস্তে আস্তে কি হবে? উন্নয়ন ঘটবে। সুতরাং প্রত্যেকটা জিনিস কি করতেছে? আমাদের আর্থসামাজিক ভূমিকা পালন করছে। আমাদের আর্থসামাজিক উন্নয়নে এই যে প্রাকৃতিক সম্পদগুলোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমি আগেও বলেছি তোমাদের। অর্থাৎ একটা দেশের সরকার বা জনগণ, যেভাবে বলি আমি, যদি প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারে, সেই দেশে তো কি হবে? উন্নতি হবে এবং সে দেশে আর্থসামাজিক উন্নয়ন বৃদ্ধি পাবে। আর আর্থসামাজিক উন্নয়ন বৃদ্ধি পেলে আবার কি হবে? দেশের উন্নয়ন ঘটবে। সুতরাং একটি পরিপূরক। এই যে একটা প্রশ্ন আছে, এসব সম্পদ কিভাবে আমাদের আর্থসামাজিক উন্নতি করছে, যেটা আমি বলে ফেলছি ইতিমধ্যে। কিভাবে উন্নতি করছে যেটা বললাম, দেখি আমরা একটু আবার। এই যে মানুষ এই প্রাকৃতিক সম্পদগুলোকে দক্ষতার সাথে ব্যবহার করে আর্থসামাজিক অবস্থার উন্নতি করছে। আমি যেটা আগে বললাম যে আমাকে কয়লা দেওয়া হলো, কয়লা আমি হাতে নিয়ে বসে রইলাম, এক জায়গায় জমা করে রেখে দিলাম, কোনো কাজে আসবে না। আসবে না। লোহা কিনে আমি ঘরে রেখে দিলাম, কোনো কাজ আসবে না। কি করতে হবে? আমাকে কাজে লাগাইতে হবে। ঠিক স্বর্ণের ক্ষেত্রেও, স্বর্ণ আমি হাতের মুঠো নিয়ে বসে রইলাম, কোনো কাজে লাগবে, কেউ দেখবে, এই যে আমি গহনা বানাই, তাহলে কি হবে? এটা আমি বিক্রি করতে পারবো না? বিক্রি করতে পারলে কি হবে? আমার উন্নয়ন ঘটবে। সুতরাং ভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি।
একটা দলগত কাজ এখানে দেওয়া আছে, কিন্তু আমরা যেহেতু এখন সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করতেছি মহামারী করোনার কারণে, সুতরাং এটা দলগত কাজ না করতে পারে তুমি নিজে থেকে চেষ্টা করবে, তোমরা এককভাবে চেষ্টা করবে যে এই কাজগুলো আমি করতে পারি কিনা দেখে গেছে। প্রত্যেক দলগত পৃথক পৃথক বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে প্রাকৃতিক সম্পদ কিভাবে ভূমিকা রাখতে পারে সে সম্পর্কিত 5টি করে পয়েন্ট নিজ দলের একটি খাতায় লেখা এবং খাতায় লেখা শেষে বোর্ডে লেখো। যেহেতু বোর্ডে লেখা সম্ভব না, তুমি নিজে দেখো লিখতে পারো কিনা, দলগত না। তুমি প্রাকৃতিক সম্পদ কোন কোন ক্ষেত্রে বা কিভাবে আমাদের সমাজের উন্নতি করতেছে বা ব্যক্তির উন্নতি করতেছে বা দেশের উন্নতি করতেছে, তুমি একবার ভালো করে চিন্তা করো, খাতা কলম নিয়ে বসে তুমি লেখার চেষ্টা করো। যদি লিখতে পারো তাহলে কি আমার শিক্ষণ ফলটা হয়েছে, তাহলে আমি বুঝলাম কি আমি যা পড়াচ্ছি বা আমরা যা পড়তেছি তা কি আমরা বুঝতে পারছি। যদি আমরা বুঝতে পারি তাহলে সেটা আমি লিখতে পারবো, আর লিখতে পারলে সেটা কি হবে আমার মনের মধ্যে থাকবে, আমি দীর্ঘদিন সেটা কি করতে পারবো, প্রয়োগ করতে পারবে। যখন সৃজনশীল আসবে ভিন্নভাবে আসবে তখন তুমি সেটা কি করবে, ভিন্ন আঙ্গিকে ভিন্ন পরিচয়ে কি করতে পারবে, প্রয়োগ করতে পারবে। একটা জিনিস দেখি আমরা সবাই মনোযোগ সহকারে দেখবে, দেখো কি আছে এখানে। উৎপাদন, আমি আগেও বলছি উৎপাদনের সাথে সরাসরি জড়িত। উদাহরণ আমি একটু আগে দিয়েছিলাম, আমাদের এই এলাকায় যদি কি হয় মিল কারখানা হয় তাই উৎপাদন বাড়বে, ফলে কি হবে কর্মসংস্থান সৃষ্টি হবে, সুষম খাদ্যের অভাব পূরণ হবে। একজন শ্রমিক এখন যার আয় 100 টাকা, যখন কোনো কলকারখানা বা উৎপাদন বাড়বে তখন তার কর্মসংস্থান সৃষ্টি হবে, তার মাসিক আয় হবে 500 টাকা। যখন সে 1 হালি ডিম করে তখন কিনবে কি 5 হালি ডিম, দুধ, মাছ, মাংস সবই তার কি তখন কি হবে সুষম খাদ্যের অভাব পূরণ হবে। দেখো প্রাকৃতিক সম্পদ বলো স্যার, প্রাকৃতিক সম্পদ আবার কি, আবার প্রাকৃতিক সম্পদের মধ্যে আবার কি আছে, আমরা ওইদিকে পরে যাচ্ছি। শিল্পের উন্নয়ন, ব্যবসার প্রসার, শিল্পের উন্নয়ন দেখো সম্পূর্ণ হবে, শিল্পের উন্নয়ন ঘটবে, শিল্পের উন্নয়ন করলে ব্যবসার প্রসার ঘটবে, ব্যবসার জীবনযাত্রার মান বাড়বে। দেখো এই যে আসবাবপত্রের যোগান আমরা এখান থেকে পেতে পারি। সুতরাং এই যে প্রাকৃতিক সম্পদ আমরা দেখতেছি এটা যদি আমরা যথাযথ ব্যবহার করতে পারি, যত সুন্দর করে ব্যবহার করবো, যত ভালোভাবে ব্যবহার করব, তত কি হবে আমাদের এই যে জিনিসগুলা বৃত্তাকারে আসবে আমাদের, অর্থাৎ একটার সাথে কি হবে আরেকটা সম্পর্কিত হবে। সুতরাং আমরা প্রাকৃতিক সম্পদের যত ভালো ব্যবহার করতে পারবো, যত সুষ্ঠু বন্টন করতে পারবো, যত উৎপাদনমুখী করতে পারবো, আমাদের জীবনযাত্রার মান ততটাই বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বোধগম্য হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। এই যে উৎপাদন এবং কর্মসংস্থান, কৃষি ব্যবস্থা, বাংলাদেশ কি কৃষি ভিত্তিক আমরা জানি, সবাই জানি এটা। আমরা বাংলাদেশের মাটি কেমন, এটা আমি যদি কাউকে জিজ্ঞেস করি এখন বাংলাদেশের মাটি কেমন, আমরা সবাই এক বাক্যে বলবো কি মাটি কেমন, উর্বর। মনে মনে উত্তরটা নিয়ে নাও। সুতরাং এই দেখো মাটি খুবই উর্বর, আমরা সবাই জানি বাংলাদেশের মাটি একেবারেই সোনা ফলে আমাদের মাটিতে। সুতরাং আমাদের এই যে মাটি, আমরা বিশ্বের এত ছোট্ট জায়গায় বা এত জায়গায় দেখো আমাদের একসময় কি ছিল, খাদ্যের অভাব ছিল, আর এখন আমরা কি করি রপ্তানি করতে পারতেছি। সুতরাং আমাদের মাটির কি যথাযথ ব্যবহার করতেছি আমরা, ফলে কি হচ্ছে আমাদের আর্থসামাজিক ব্যবস্থা। এই দেখো যে উর্বর মাটি ব্যবহার করে কিভাবে উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করতে পারা যেতে পারে একবার দেখি আমরা। এই কলকারখানা, এই যে শ্রমিকরা, এখানে শ্রমিকরা কাজ করতেছে, এখানে একজন কৃষক কাজ করে, দেখো কৃষি উৎপাদন হয়েছে, শিল্প কারখানাও বাড়ছে। তার মানে কি আমাদের সম্পদের যত ব্যবহার বাড়তেছে আমাদের জীবনযাত্রা মান তত বাড়তেছে, কারণ আমাদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। কারণ এই প্রাকৃতিক সম্পদের ব্যবহারের মাধ্যমে কি করা যায়, এই কর্মসংস্থান সৃষ্টি করা যায়। আর কর্মসংস্থান সৃষ্টি হলে কি হবে, আমাদের আর্থসামাজিক জীবনযাত্রার উন্নয়ন ঘটবে। এই যে পরিকল্পিতভাবে শিল্পের উন্নয়ন ও কৃষিকাজে প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বাড়বে, ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আগে বললাম যেখানে আমরা কি করতাম 1 কেজি ধান হইতো, সেখানে আমরা এখন কি 10 কেজি ধান পাচ্ছি। কেমনে, এক সময় ছিল হাড্ডি সার বলদ দিয়ে লাঙ্গল দিয়ে চাষ করতে, এখন আর সেটা না। এখন কি করি আমরা পাওয়ার টিলার ব্যবহার করি, সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি, ফলে কি আমাদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। উৎপাদন বৃদ্ধি পাওয়ার মানে কি কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। সুষম খাদ্য, দেখো সুষম খাদ্য এক সময় দেখা যেত গ্রামে 2-4 বাড়িতে কি পালতো, গরু ছিল, গাভী ছিল, মুরগি পালতো 2-4টা করে। এখন কি আমরা কি দেখতেছি, প্রত্যেক বাড়িতে কি আছে, বিশেষ করে তুমি যদি গাজীপুর যাও, গাজীপুর অঞ্চলে কি, গাজীপুরের শ্রীপুর পোল্ট্রির খামারের জন্য বিখ্যাত, একেবারে বিখ্যাত। সারা বাংলাদেশের ডিম সংগ্রহ, পুষ্টির মধ্যে যেটা আমরা বলছি, এখান থেকে আসতেছে আমাদের ম্যাক্সিমাম মাছ,
ময়মনসিংহের ভালুকা, তুমি এখানে যদি যাও এমন কোনো বাড়ি নাই যার সামান্য কি আছে পানির সংস্থা আছে, সেখানে সে মাছ ছেড়ে রাখছে। সুতরাং এই যে আমাদের এই যে গবাদি পশু, হাঁস মুরগি মাছ, এই তিন ধরনের পানির সম্পদ সুষম খাদ্যের অভাব পূরণ করছে, আর খামার সৃষ্টির ফলে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। দেখো একদম কি এই যে সবই কিন্তু প্রাকৃতিক সম্পদ, যথাযথ ব্যবহার করতেছি, যেহেতু যথাযথ ব্যবহার হচ্ছে, উৎপাদন বাড়ছে, উৎপাদন বৃদ্ধির ফলে বাড়ছে সুষম খাদ্যের অপূরণ হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, অভাব দূর হচ্ছে। দেখো প্রাকৃতিক সম্পদ সার্কেল আকার বা বৃত্ত আকারে আমাদের উপরে বিরাজ করতেছে। সুতরাং আশা করি আমরা প্রাকৃতিক সম্পদ কি এবং তার ব্যবহারটা ভালো করে বুঝতেছি। আচ্ছা, প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে সেচ সুবিধা পেতে পারি আমরা? আবার একটা প্রশ্ন আসছে, সেচ সুবিধা নদীতে। এখানে মিশরের সভ্যতার মূল চাবিকাঠি বা কাকে কেন্দ্র করে, নীল নদকে কেন্দ্র করে এখনো মিশরের নদীর উপর কি তারা নির্ভরশীল। আপনাদের খেয়াল করে দেখো, বিশ্বের যত বড় বড় সভ্যতা গড়ে উঠছে বা শহর গড়ে উঠছে সব কি নদীর তীরে। তার মানে কি একসময় সবচেয়ে নদীকে কেন্দ্রে কি ছিল, আর এই নদীকে, আর নদী থেকে কি করে আমরা পানি সেচ দিতে পারি, পানি সেচ করে আমরা কি করতে পারি, আমাদের ভিন্ন রকম ফসলের উৎপাদন বৃদ্ধি করতে পারি। এটা কিন্তু প্রাকৃতিক সম্পদ। এই যে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি কি, এই যে নদী নালা খাল বিল হাওয়ার পানি বর্ষাকালে পানি জমা করে রাখে, তাই না? পরে আমরা কি করি, সেচের মাধ্যমে কাজে লাগাই প্রাকৃতিক সম্পদ। এই দেখো প্রাকৃতিক সম্পদ উৎপাদন করে আমরা কি করতেছি, এই যে পানি উঠাচ্ছে, ধান হচ্ছে, পানি পড়তেছে। সুতরাং এই যে প্রাকৃতিক সম্পদ, দেখো পানি ব্যবহার করে আমরা কি কত সুন্দর সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। কারণ কি বাংলাদেশ একদম জালের মতো ছড়িয়ে আছে। কতগুলো নদী আছে বাংলাদেশে? 700-র মতো নদী আছে বাংলাদেশে, 700-র মতো নদী আছে বা 700-টির মতো নদী আছে। সুতরাং এই নদীর পানিকে ব্যবহার করে আমরা কি করতেছি, আমরা আজকে এই যে সম্পদগুলা, প্রাকৃতিক সম্পদগুলো উৎপাদন করতে পারতেছি। এই দেখো কৃষি জমিতে সেচ দিতে পারি, ফলে শুকনো মৌসুমে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব। সুতরাং সেচের মাধ্যমে আমরা কি করতে পারি, বুড়ো ধান যেটা সে সম্পূর্ণ কি সেচের উপরে নির্ভরশীল, আর এই সেচের মাধ্যমে আমরা এইসব ধানগুলো পাচ্ছি। এই যে সেচ সুবিধা প্রদান করছে। প্রাকৃতিক সম্পদ কিভাবে শিল্পের উন্নয়ন ও প্রসার ঘটাতে পারে? প্রাকৃতিক সম্পদ আমরা দেখলাম কি উৎপাদনের ক্ষেত্রে কিভাবে, এখন দেখবো আমরা প্রাকৃতিক সম্পদ কিভাবে শিল্পের উন্নয়ন ঘটাতে পারে বা প্রসার বা ব্যবসার ক্ষেত্রে ঘটাতে পারে। এই দেখো আমি আগেও বলছি প্রাকৃতিক সম্পদের ব্যবহার কি, পাথরের ব্যবহার কি, উৎপাদনের কি, আমি আগেও আলোচনা করছি একটু আগে। দেখো এই যে দেশের প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনা পাথর আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাচ্ছে এবং শিল্পের উন্নয়ন ও ব্যবসার প্রসার ঘটাচ্ছে। অর্থাৎ এই যে প্রাকৃতিক সম্পদগুলো আছে এগুলা কি আমরা ভিন্নভাবে, আমি আগে বলছি প্রাকৃতিক সম্পদের ব্যবহার আছে, বিদ্যুতের ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে, আবার রান্নার কাজে ব্যবহার হচ্ছে, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে কি আমরা ভিন্নভাবে ব্যবহার করতেছি। শিল্প ও ব্যবসার প্রসার আমরা একটা জোড়াই কাজ, তোমরা এটা আমি দেখাচ্ছি না, আগাচ্ছি আমি, কারণ আমাদের সম্পদ, বন সম্পদ আমাদের কিভাবে কাজে লাগাচ্ছি আমরা, বন সম্পদ আমরা আসবাবপত্র তৈরি করতেছি প্রত্যেকে এই বন সম্পদ থেকে। সুতরাং এই বন সম্পদটা কি আমাদের অনেক, বন থেকে আমরা কি পাচ্ছি, বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদ পাচ্ছি। মধু, সুন্দরবন আমাদের এক কি প্রাকৃতিক সম্পদের অভয়ারণ্য, এখান থেকে আমরা কি পাচ্ছি, অনেক কিছুই পাচ্ছি। অনেক মানুষই সুন্দরবনের উপরে নির্ভরশীল। এই দেখো ঘর বাড়ি তৈরি করতেছি, আসবাবপত্র তৈরি করতেছি, তাই না? দেখো সবগুলাই কি প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। আমরা এই যে সুন্দর সুন্দর খাট, এত সুন্দর খাট বানাচ্ছি আমরা, কোথেকে আসতেছে এটা আমরা প্রাকৃতিক পাচ্ছি। ডাইনিং টেবিল, এমনকি আমাদের আধুনিক সমাজ ব্যবস্থার বড় বড় জিনিস এগুলো, যার বাড়িতে নাই সে কি খুব একটা অগ্রগামী না, যে তত ডিজাইনেবল বা সুন্দর করে বানাইতে পারে সেই কি তত বেশি আধুনিক। আর এটা পাচ্ছি কোথায়, আমরা প্রকৃতি থেকে পাচ্ছি। সুতরাং এই সব কিছু আমরা বন থেকে পাচ্ছি বা প্রকৃতি থেকে পাচ্ছি। ঘর, সব ক্ষেত্রে এই দেখো যে ঘর বাড়ি তৈরি, আসবাবপত্র নির্মাণ এবং পৃথিবীর তাপমাত্রা কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে। সবচেয়ে বড় বন্ধু কি আমার এই বৃক্ষ, সবচেয়ে বড় বন্ধু। কারণ আমি চাচ্ছি কার্বন ডাইঅক্সাইড, আমার বন্ধু চাচ্ছে কি অক্সিজেন, যা আমি না থাকলে যে কোনো অক্সিজেন আমি এক মুহূর্তে আমার জীবন কল্পনা করতে পারি না। সুতরাং আমার সব যাই বন্ধু বলি না কেন, আমরা যত বড় বন্ধুই বলি, সবচেয়ে বড় বন্ধু কি আমার এই গাছপালা, কারণ সে আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে। কারণ অক্সিজেন না থাকলে আমরা এক মুহূর্ত টিকতে পারবো না বা বাঁচতে পারবো না। বন সম্পদের ভূমিকাগুলো আমরা দেখলাম।
কয়েকটা প্রশ্ন আমরা দেখবো বহু নির্বাচনী, আশা করি তোমরা, যেমন আদিকালে মানুষ কিভাবে জীবন নির্বাহ করত। এখানে আছে মাছ শিকার করে, কৃষিকাজ করে, মাটির মূর্তি বানিয়ে, ফলমূল সংগ্রহ, আমরা সবাই জানি এটা, আমি আলোচনায় নিয়ে আসছি। কোনটা? ফলমূল সংগ্রহ করে। সুষম খাদ্যের অভাব দূর করে কোনটা? হাঁস, মুরগি, গরু, ছাগলের খামার, মাছ। আমরা কি দেখবো? তিনোটাই কি করছে? তিনোটাই আমাদের সুষম খাদ্যের অভাব পূরণ করে। বাড়ির কাজ, তোমরা সবাই বাড়ির কাজটা করবে। এটা কি? পৃথিবীর তাপমাত্রা কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি কিভাবে ভূমিকা রাখছে তার সর্বোচ্চ 10 বাক্যে লিখে নিয়ে আসবে। আশা করি আমরা সবাই বাড়ির কাজটা করে ফেলবো, যদিও আমরা দেখার সুযোগ নাই, দেখার আর সুযোগ আমাদের হবে না। বাড়ির কাজ আমরা দেখতে পারবো না, তবে তোমরা নিজেরা করলে বুঝতে পারবে। আমরা ক্লাসের শেষ পর্যায়ে বা কার্যক্রমের শেষ পর্যায়ে এসে গেছি। তোমরা আশা করি আমাদের ক্লাসটা আজকে কি করেছ? মনোযোগ দিয়ে উপভোগ করেছ, ভালো লাগছে। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে মোবাইলে বা কোনো মাধ্যমে জেনে নিবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।